नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तुम्हादेर साथे शेयर करब निरामिष भेंडिर कालो जिरे दिए एक दुर्दान्त रेसिपि। এই রেসিপিটা স্বাদে গন্ধে অতুলনীয়। একদম নামমাত্র তেল মশলা দিয়ে রেসিপিটা বানানো হয়, একদম চটজলদি বানানো হয়ে যায়। রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই অপূর্ব লাগে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এই হাঁসফাঁস করা গরমে ভেন্ডির একদমই হালকা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে বেশ কিছুটা পরিমাণে একদম নরম ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো গোটা অবস্থাতেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভেন্ডি কাটার পর কিন্তু আর কোনোভাবেই ধোয়া যাবে না, তাহলে রেসিপিটার মধ্যে একটা হরহরে ভাব চলে আসবে। একটু কোনাচি করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর হয়। ভেন্ডিগুলো কেটে রেখে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। কালো জিরেটার মধ্যে হালকা একটা সুগন্ধ আসবে, ততক্ষণ অবধি কালো জিরেটা কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই দিকে একটু খেয়াল রেখো যাতে কোনোভাবেই কালো জিরেটা পুড়ে না যায়। অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। কালো জিরে থেকে কিন্তু একটা সুন্দর মিষ্টি সুগন্ধ এসেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা পোস্তদানা। পোস্তদানাটা দেওয়ার পর প্রায় 3 থেকে 4 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তাহলে এই কড়াইয়ের মধ্যে যেটুকু গরম রয়েছে এতেই কিন্তু হালকা করে পোস্তটা ভাজা হয়ে যাবে। বারবার কিন্তু নাড়াচাড়া করতেই হবে, নইলে পোস্তটাও পুড়ে যেতে পারে। ঠিক এইভাবে দেখো মশলাটা ভেজে নিয়েছি। পোস্তটা পরেই দিও, কারণ কালো জিরেটা ভাজতে একটু সময় লাগে। কালো জিরের সঙ্গে যদি পোস্ত দিয়ে ভাজা হয় তখন কিন্তু পোস্তর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। মশলাটা তুলে রাখলাম আর মশলাটা একটু ঠান্ডা হতে সময় দিচ্ছি। শুধুমাত্র এইটুকু মশলা নয়, আরও আমি বেশ কিছু মশলা রেসিপিটার সাথে ব্যবহার করব। তোমরা কন্টিনিউ করতে থাকো। কড়াইয়ের মধ্যে 1 থেকে 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের আলুকে আমি লম্বা করে টুকরো করে নিয়েছিলাম। আলুগুলো দেওয়ার পর আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। এইদিকে দেখো সুন্দরভাবে মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপর মিক্সার জারের মধ্যে দিয়ে আমি শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিয়েছি। পোস্তটা পরে দিয়েছিলাম বলে দেখো পোস্তটা কিন্তু বেশ একটা দানা দানা ভাব রয়েছে, আর কালো জিরেটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। ঠিক এইভাবেই মশলাটা গুঁড়ো করতে হবে। একবার ঢাকনা খুলে আলুটা নাড়াচাড়া করে নিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলুটা একটু সেদ্ধ হয়ে যাক। এর মধ্যে আমি আবারও একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি 1/2 চামচ রাই সর্ষে, 1/2 চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ। কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে কিন্তু কোনোভাবেই সর্ষেটা তেতো হবে না। শুকনো অবস্থাতে প্রথমে আগে গুঁড়ো করে নিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু জল, আর দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণে টমেটো। এরপর এগুলোকে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিচ্ছি। শুকনো অবস্থাতে মশলাটা একটু গুঁড়ো করে নিলে পেস্টটা কিন্তু একদম মিহি হয়। এই মশলাটা পেস্ট করে রেখে দিচ্ছি। এর মধ্যেই দেখো আলুর মধ্যে হালকা একটা লালচে রং ধরে গেছে। আলুগুলো কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই। এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ঢাকা চাপা দিয়ে আলু আর ঢ্যাঁড়সটা ভেজে নেব। আলু আর ঢ্যাঁড়স আমরা যদি 2 বারে ভাজতাম আলাদা আলাদা করে তখন কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগতো, কিন্তু এইভাবে যদি আলু ঢ্যাঁড়সটা একসাথে ভাজা হয় তাহলে আলুর মধ্যে হালকা যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যাবে।
আলু দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, একটা চেপে দেখিয়ে দিলাম। আর ঢ্যাঁড়সটাও প্রায় 90% অবধি সেদ্ধ হয়ে গেছে, অথচ কিন্তু সুন্দরভাবে গোটা গোটা রয়েছে। ঠিক এইভাবেই ঢ্যাঁড়সগুলো ভেজে তুলতে হবে। সুন্দর একটা ঢ্যাঁড়সের রঙও রয়েছে সবুজ, রঙটাও কিন্তু নষ্ট হয়ে যায়নি। ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি ফাটিয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা আর 1 চিমটি পরিমাণে রাই সর্ষে। তোমরা কিন্তু চাইলে এখানে তোমাদের পছন্দ মতো 5 ফোড়ন, গোটা জিরে বা কালো জিরে এগুলো কিন্তু ফোড়ন দিতেই পারো। তবে আমার মনে হয় এই রেসিপিটার মধ্যে এইটুকু ফোড়নই যথেষ্ট, এই জন্য আর কোনো কিছু ফোড়নে দিলাম না। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ এসেছে। প্রথমেই দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ আর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। লবণটা দিলাম যাতে ছিটকে গায়ের মধ্যে না আসে, এই জন্য। গ্যাসের ফ্লেম লোতে করে নাড়াচাড়া করে মশলাটাকে এরপর কষিয়ে নিচ্ছি। মশলা থেকে সুন্দর গন্ধ আসা অবধি অপেক্ষা করব। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, মশলা থেকে একটা সুন্দর গন্ধ এসেছে। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিলাম লঙ্কার গুঁড়ো, সামান্য একটু দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। একদম 1 চিমটি করে দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দেখতেই পেয়েছো খুবই অল্প পরিমাণ কিন্তু মশলা লাগে। ভালোভাবে গুঁড়ো মশলাটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর মশলার বাটিটা ধোয়া 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো টকবগিয়ে ফুটে উঠেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেন্ডি। আলু আর ভেন্ডি দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এর সাথে আমি আবারও 1 কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো জলের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। এরপর এখানে যেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম। অর্ধেকটা রেখে দিচ্ছি, ওটা আমি পরে ব্যবহার করব। অর্ধেকটা গুঁড়ো মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তোমরা বিশ্বাস করবে না, দুর্দান্ত একটা স্মেল এসেছে এই মশলার থেকে। পুরো রান্নাঘর কিন্তু এই মশলাতেই একদম একই রকম গন্ধে মমো করছে। একবার প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আলু আর ভেন্ডি তো সেদ্ধই রয়েছে, আর কিন্তু বেশিক্ষণ লাগবে না রান্নাটা হতে। তোমাদের দেখো আমি একটা করে ভেন্ডি চেপে দেখিয়ে দিলাম। সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, অথচ কিন্তু একদম গোটা গোটা রয়েছে। এটাই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর রেসিপিটার মধ্যে তোমরা দেখেই বুঝতে পারছো একদম কিন্তু হরহরে ভাব নেই। রেসিপিটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচ পরিমাণে চিনি। চিনির পরিমাণটাও তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিও। তবে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে বেশ ভালো লাগে। টমেটো রয়েছে, অতি অবশ্যই চিনি দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 30 সেকেন্ডের জন্য। এর মধ্যেই কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। রেসিপিটা দেখো আমি কিন্তু একটু শুকনো শুকনো বানাচ্ছি। তোমরা চাইলে একটু মাখো মাখো বানাতেই পারো, তাহলে একটু জলটা বেশি অ্যাড করো। রেসিপিটা একদম রেডি। এরপর দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল। মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মশলাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা এরপর অফ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যাতে স্মেলটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পরে তোমাদের একটু আমি দেখিয়ে দিই। রেসিপিটা দেখো একদম বেশ মাখো মাখো হয়েছে। সুন্দরভাবে মশলাগুলো ঢ্যাঁড়স আর আলুর গায়ে লেগে রয়েছে। দুর্দান্ত একটা গন্ধ এসেছে রেসিপিটার সাথে। এরপর এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে জাস্ট একবার বানিয়ে দেখো। গরমকালে একদম হালকা অল্প তেল মশলাতে বানানো ঢ্যাঁড়সের রেসিপি খেতে দুর্দান্ত লাগবে। স্বাদে গন্ধে অতুলনীয় ঢ্যাঁড়সের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই একবার হলেও বানিও।
এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।